সময় খুব বেশি নেই, তবে কি ভোটের আগেই ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে বিরোধী জোট? বিএনপি, জামায়াত, এনসিপি তিন দল যেন এখন তিন মেরুর বাসিন্দা। একজন আরেকজনকে বলছে কোচি, তো আরেকজন শেখাচ্ছে বিয়ে কাবিন। বিরোধী রাজনীতির এই হজবরল অবস্থার মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, নির্বাচনটা আসলে হবে তো? অক্টোবর তো চলেই গেল, ভোটের বাকি আর মাত্র 3 মাস, কিন্তু নির্বাচন ঠিক সময়ে হবে কিনা সেই সন্দেহ দানা বেঁধেছে চূড়ান্ত রূপে। বাংলাদেশের রাজনীতিতে এমন পরিস্থিতি আগে কখনো দেখা যায়নি। বিরোধী রাজনীতির এই অসংলগ্ন চিত্র দেখে খোদ তারেক রহমানও বলে ফেলেছেন, জনমনে কোনো কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে, যথাসময়ে কি নির্বাচন হবে? এমন তো হওয়ার কথা ছিল না। জুলাই সনদ এবং গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলো এখন কয়েক ভাগে বিভক্ত হয়ে গেছে। বিএনপি বলছে ঐক্যমত্য কমিশন জনগণের সাথে প্রতারণা করেছে, সাইন করার সময় জিনিস দেখিয়েছে একটা, পরে প্রকাশ হয়েছে আরেকটা। সিনেমায় যেভাবে চালাকি করে জমি লিখে নেয়, রাজনীতির মাঠের অবস্থাও যেন ঠিক সেরকম গোলমেলে। মজার ব্যাপার হলো, এই তিনটি দল বা জোটই দাবি করছে জনগণ তাদের ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। আসলেই কি তাই? চলুন মাঠের অবস্থাটা একটু বিশ্লেষণ করে দেখি। জনগণ এখন আর শুধু শাসন নয়, শুদ্ধতা খুঁজছে। বাংলাদেশের মানুষ এক অদ্ভুত ক্লান্তির মধ্যে আছে। তারা রাজনীতির প্রতিটি নাটক, প্রতিটি ঘোষণা, প্রতিটি হুঙ্কার দেখে হাঁপ ছেড়ে বলছে, এবার একটু শান্তি চাই। গত জুলাইয়ের ছাত্র গণ আন্দোলনটা যে এই ক্লান্তির উপরই দাঁড়িয়ে গিয়েছিল তা বলাই বাহুল্য। রাজনীতির এই অবসন্ন প্রেক্ষাপটে জনগণ এখন ভোটের আগে দলগুলোকে নতুনভাবে বিচার করছে। বিশ্লেষকরা বলছেন, ভোটাররা মূলত 4টি বিষয় খুঁজছে। 1. দলটি কতটা সুশৃঙ্খল। 2. নেতিবাচক কার্যকলাপ থেকে দলটি কতটা বেরিয়ে এসেছে। 3. দলটির ভেতরে বহুত্ববাদ আছে কিনা, অর্থাৎ দলটি সমাজের সকল স্তরের মানুষকে ধারণ করে কিনা। এবং 4. দেশ পরিচালনার বাস্তব সক্ষমতা দলটির কতটা। এই 4টি মাপকাঠি দিয়েই এখন বিচার করা হচ্ছে বিএনপি এবং জামায়াতকে। এনসিপি এখানে এখনও সাইড ক্যারেক্টার। রাজনীতির পরীক্ষাগারে তাদের জায়গা এখনও সেভাবে তৈরি হয়নি। মানুষ ভাবতেই পারছে না 25-30 বছরের একটি ছেলে প্রধানমন্ত্রী হয়ে এত ব্যতিক্রমী একটা দেশ চালাতে পারবেন। বিশ্লেষকরা বলছেন, এই জায়গাতেই এনসিপি বড়সড় ধরা খেয়ে যেতে পারে। এনসিপি মূলত জুলাই আন্দোলনের গতি নিয়েই এগোতে চেয়েছিল, কিন্তু ভোটের রাজনীতিতে এসেই যেন হোঁচট খেয়েছে। তাদের অবস্থান এখন অনেকটাই আমরা না মানলে কিছুই হবে না এমন এক ধরনের চাপের রাজনীতি। এই চাপের রাজনীতি কিংবা গোধরা জনগণের চোখে মোটেও ইতিবাচক দেখাচ্ছে না। সম্প্রতি তাদের প্রতীক নিয়েও কম ঝামেলা হয়নি। নির্বাচন কমিশন বেগুন গাজরের অফার দেওয়ার পর হাজির হয় শাপলা কলি। এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসি ঠাট্টা রোল পড়ে যায়। দলটি প্রথমে শাপলা প্রতীক নিয়ে অনড় থাকলেও ইসি তা দিতে চায়নি। অনেকে মুখ টিপে বলেছিলেন, এটা আসলে রাজাই রাজাই খেলা টাইপের ব্যাপার, তুমি প্রতীক দিও না, আমরা নির্বাচন পেছানোর ব্যবস্থা নিচ্ছি। যদিও হঠাৎ করেই তারা নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা কলি নিতে রাজি হয়ে গেছে এবং 300 আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণাও দিয়েছে। কিন্তু তারাই তো আগে বলেছিলেন ছোট বোঝাতেই শাপলা কলি দেওয়া হয়েছে। এই দ্বিচারিতা তাদের অপরিণত রাজনৈতিক চিন্তারই বহিঃপ্রকাশ। এরকম আরও বিশ্লেষণ দেখতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন গল্প নিউজকে। এবার আসা যাক বিএনপির কথায়। অভিজ্ঞতা আছে কিন্তু শুদ্ধতা কম। বিএনপি আগেও ক্ষমতায় ছিল, তাদের সেই সময়কার স্মৃতি, বিতর্ক আর অভিজ্ঞতা সব মিলিয়ে দলটি এখনো একটা বড় ব্র্যান্ড। তাদের একটা বড় সুবিধা হলো বিএনপি বাংলাদেশের সমাজের অনেক স্তরকে একসঙ্গে প্রতিনিধিত্ব করে। গ্রামের কৃষক, শহরের ব্যবসায়ী, মধ্যবিত্তের সন্তান, এমনকি কিছুটা বাম ঘরানার মানুষ, সবাইকে বিএনপির ভেতরে পাওয়া যায়। এই বহুত্ববাদী তাদের মূল শক্তি। মানুষ ভাবে এই দলটি অন্তত সবার মতো করে ভাববে। কিন্তু সমস্যাও আছে, এত বছরের রাজনীতি বিএনপির শরীরে অনেক ঘা রেখে গেছে। দলটি যখনই একটু উকি দিয়ে উঠে দাঁড়াতে চায়, তখনই দুর্নীতির পুরনো কাহিনী, চাঁদাবাজির গন্ধ আর গোষ্ঠী কন্দলের শব্দ ভেসে আসে। 15 বছর ধরে ক্ষমতার বাইরে থাকা দলটি অপেক্ষার মধ্যেই ছিল, কিন্তু এই অপেক্ষা তাদের সংগঠনকে শক্তিশালী করেনি, বরং আরও ছড়িয়ে দিয়েছে। এক এক জেলায় এক এক নেতা, এক এক গ্রুপ, সবাই মনে করে পরের সরকারের সেই মন্ত্রী হবে। ফল, প্রার্থী নির্ধারণে চরম বিশৃঙ্খলার আশঙ্কা। একক প্রার্থী না পেলে প্রতিটি আসনেই শুরু হয়ে যেতে পারে টানাপোড়েন। এই বিশৃঙ্খল চিত্রই বিএনপির জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য হয়ে দাঁড়াতে পারে। জনগণ এখন সুশৃঙ্খল দল চায়, যেখানে নেতা চিৎকার না করে কাজ করে। বিএনপি সেটা দেখাতে পারেনি, তবে এক জায়গায় তারা এগিয়ে। তারা জনগণের প্রতিনিধিত্বের ব্যাপারে এখনও সবচেয়ে বাস্তবসম্মত দল। দেশ পরিচালনার অভিজ্ঞতা তাদের আছে এবং ভোটাররা সেটা জানেও।
এই অভিজ্ঞতা বিএনপিকে শেষ মুহূর্তে বাড়তি সুবিধা দিতে পারে। তাছাড়া তারেক রহমান আগের চেয়ে বেশি পরিণত। তিনি ক্ষমতায় গিয়ে আসলে কি করেন সেটা দেখার আগ্রহ আছে মানুষের। যদি তারা নিজেদের ছাত্র দলীয় বিশৃঙ্খলা আর পুরনো নেতাদের দুর্নীতির ছায়া সামলাতে পারে তবে ক্ষমতার দৌড়ে তারাই সবচেয়ে শক্তিশালী দাবিদার। অন্যদিকে জামায়াতে ইসলামী হলো সুশৃঙ্খলতার প্রতীক, কিন্তু তাদের পরিসর সীমিত। বাংলাদেশের রাজনীতিতে জামায়াত এক অদ্ভুত চরিত্র। মাস কয়েক আগেও তাদের ভোট ব্যাংক খুব বড় ছিল না, কিন্তু তাদের সংগঠন অত্যন্ত সুশৃঙ্খল। নেতাকর্মীরা পরিকল্পিতভাবে কাজ করেন। দুর্নীতিমুক্ত দলের একটা তুলনামূলক ইমেজ তারা গড়ে তুলতে পেরেছে এবং গত কয়েক মাসেই তার ফল হাতে নাতে পেয়েছে দলটি। বিভিন্ন জরিপ বলছে আওয়ামী লীগ এনসিপিকে সরিয়ে বিএনপিকে প্রায় ছুঁয়ে ফেলেছে দলটি। আমাদের দেশে দুর্নীতিমুক্ত না থাকাটা একটা বড় কৃতিত্বের নাম, যদিও বাকি দুনিয়ায় এটাই স্বাভাবিক বিষয়। মজার ব্যাপার হলো বিএনপি ও এনসিপি তুলনায় তাদের কম কেলেঙ্কারি হওয়াটাই এখন বড় ইমেজ হয়ে দাঁড়িয়েছে। 5 আগস্টের পর বিএনপির নেতাকর্মীদের যত নেতিবাচক খবর জনগণের চোখে পড়েছে, জামায়াতের ক্ষেত্রে সেটা তুলনামূলকভাবে অনেক কম। সিলেটের সাদা পাথর দুর্নীতির মতো ঘটনাতেও যখন সব দলের নাম এলো তখন জামায়াত আলাদা করে কলঙ্কিত হয়নি। তাদের আরেকটা শক্তি হলো দলের ভেতরে নেতৃত্ব নিয়ে কোনো টানাপোড়েন নেই। প্রার্থী নির্ধারণে বিশৃঙ্খলা হয় না, কারণ তাদের সিস্টেম খুব গোছানো। যেই প্রার্থী মনোনয়ন পাবে বাকিরা চুপচাপ কাজ করবে। এই শৃঙ্খলাকে জনগণ এখন ইতিবাচক চোখে দেখছে। তাদের বর্তমান আমি ডাক্তার শফিকুর রহমান তুলনামূলকভাবে আধুনিক চিন্তার মানুষ। তিনি ধর্মভিত্তিক রাজনীতির বাইরে গিয়েও সংখ্যালঘুদের সঙ্গে সম্পর্কের চেষ্টা করেছেন। তার মন্দিরে যাওয়া, সংখ্যালঘুদের মনোনয়ন দেওয়ার প্রস্তাব, এসব বিষয় জনগণের মধ্যে একটা নতুন ধারণা তৈরি করেছে যে জামায়াত বদলাচ্ছে। দিন কয়েক আগে তো ৭১ সহ সকল ভুলের জন্য ক্ষমাও চেয়েছে দলটি, কিন্তু ৭১, মুক্তিযুদ্ধ, বাংলাদেশিদের মনে এমন এক ক্ষত যাতে ক্ষমায় সহজে প্রলেপ পড়বে এমনটা ভাবা বোধহয় ঠিক নয়। তবে এই সব পরিবর্তন এখনও সূচনাতেই আটকে আছে, কারণ জামায়াতের মূল কাঠামো এখনও ধর্মভিত্তিক রাজনীতির উপরেই দাঁড়িয়ে। বাঙালি সমাজে ধর্মীয় আবেগ আছে, কিন্তু ধর্মভিত্তিক দলকে ভোট দেওয়ার প্রবণতা কম। পাকিস্তান থেকে ইন্দোনেশিয়া সব মুসলিম প্রধান দেশেই দেখা গেছে ধর্মের নামে রাজনীতি জনপ্রিয় হলেও ভোটের বাক্সে সেটার প্রভাব সীমিত। কারণ আমরা ধর্মীয় জ্ঞান শুনতে ভালোবাসি, তবে সেটা বাস্তব জীবনে প্রয়োগ করতে ভালোবাসি না। জামায়াতও সেই সীমার মধ্যে আটকে আছে। তাহলে দেশের ভোটাররা এখন কি ভাবছে? তারা এখন আর আদর্শ গুনতে চায় না, তারা চায় ফলাফল, কর্মসংস্থান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, নিরাপত্তা আর সুশাসন। এখানেই শুরু হচ্ছে বাস্তবতা বনাম রোমান্টিসিজমের লড়াই। বিএনপি যদি বাস্তব সক্ষমতার ছবি দেখাতে পারে আর জামায়াত যদি শুদ্ধতার প্রতীক হয়ে থাকে, তবে এই দুই দলই জনগণের মন জয় করতে পারে। কিন্তু কেবল বক্তৃতা, হুঙ্কার আর ফেসবুক পোস্টে রাজনীতি করে জনগণকে আর টানা যাবে না। বাংলাদেশের রাজনীতি এখন যেন ধারাবাহিক নাটকে পরিণত হয়েছে। পরের পর্বে কি হবে সেটা কেউ জানে না, তবে কৌতুক যে হবে সেটা মাস্ট। কিন্তু দেশের মানুষ আর কৌতুক দেখতে চায় না। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে, যদি সবকিছু ঠিকঠাক থাকে। এই নির্বাচনের আগে কত কিছু যে আসলে ঘটবে সেটা কেউ বলতে পারে না। তবে নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, আমাদের হাতে বেশি সময় নেই, দেশ অন্য পরিস্থিতির দিকে যাচ্ছে। তারেক রহমানও বলেছেন, শেষ পর্যন্ত কোনো অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের পথে হাঁটতে হয় কিনা, এমন শঙ্কারও কথা। তাই বাংলাদেশের এই মুহূর্তে মাঠে থাকা সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে এমন বিপদের কথা স্মরণ রাখার আহ্বান জানিয়েছেন তিনি। এই কথাটাই সিরিয়াস না হয়ে পারা যাচ্ছে না। সামনে যা হতে যাচ্ছে সেটার ভার এই অভাগা দেশটা আদৌ নিতে পারবে কিনা দেখতে তা ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কি বা করার আছে আমাদের। বাংলাদেশের রাজনীতির এমন চুলচেরা বিশ্লেষণ নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। আপনার মতামত আমাদের জানান কমেন্ট বক্সে।